হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাশেদ হোসেন। আজকে আমি যাচ্ছি বান্দরবন। তো বান্দরবন যাব, এই পুরো ট্যুরটা আমি রাইড করব বাইক নিয়ে। তো এটা আমার জীবনের প্রথম রাইড। তো আসলে এত লম্বা রাইড আগে কখনো করা হয়নি বাইক নিয়ে। বাইকটা নতুন নিলাম, এখনও ঠিকমতো এটা 2000 কিলো পার হয়নি, এখনই নিয়ে বের হলাম আর কি। তো আসলে এটা আমার মূল উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো যে সামনে আমার একটা প্রোগ্রাম আছে বান্দরবনে, ব্যবসায়িক প্রোগ্রাম। যেহেতু আমি একজন ব্যবসায়ী, সেই হিসেবে আমার একটা প্রোগ্রাম আছে বান্দরবনে। তো ওটার জন্য কিছু হোটেল দেখব, আর খাওয়া দাওয়ার ব্যবস্থা কিভাবে করা যায় সব কিছু মিলে একটা ফুল সেট আপ কমপ্লিট করার জন্য আসলে এক সপ্তাহ আগে ট্যুর দিচ্ছি আর কি। তো আমার এই ট্যুরের রাইড পার্টনার হলো আমাদের জহির ভাই। যারা আমার এই চ্যানেলের ইউটিউবের যারা সাবস্ক্রাইবার, তার মধ্যে হয়তো বা অনেকে জহির ভাইকে চিনেন। তো জহির ভাইয়ের আমি এই প্রথমে এত লম্বা ট্যুর দিচ্ছি। জহির ভাই তো আসলে যেতে চাচ্ছে না এত লম্বা ট্যুর। তো বিশেষ করে উনি আসলে বাইক নিয়ে এত লম্বা ট্যুর সাপোর্ট করে না, কারণ ওনার ধারণা যে এত লম্বা ট্যুর বাইক দিয়ে গেলে অনেক পরিশ্রম লাগবে, কষ্ট হবে, ঝুঁকি থাকে। তো আসলে আমার একটা স্বপ্ন ছিল যে নিজের বাইক নিয়ে দূর দূরান্তে ট্যুর করব, সবার সাথে রাইড পার্টনার করে, রাইড গ্রুপ করে বিভিন্ন জেলায় ঘুরব। বাংলাদেশের যেখানে যেখানে অপরূপ সৌন্দর্য আছে আল্লাহর সৃষ্টির, তো সেগুলো ঘুরে ঘুরে দেখবো আর কি। তো ফাইনালি সেই স্বপ্ন আসলে পূরণের পথে আর কি। সব কিছু যদি ঠিকঠাক থাকে, ইনশাল্লাহ সুন্দরভাবে যেন ফিরে আসতে পারি, সেই দোয়া আপনাদের কাছ থেকে চাচ্ছি আর কি। আর যেহেতু এটা কোনো অফিসিয়াল ট্যুর না, আমার পার্সোনাল ট্যুর, তো চিন্তা করলাম যে যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করি। তো তাই আর কি, ভিডিও করতে করতে যাচ্ছি, দেখি আপনাদের সাথে পথে কোনো মানে ভালো কোনো মুহূর্ত থাকলে শেয়ার করব আর কি। আর আপনারা আমাকে সাপোর্ট করতেছেন, আমার ভিডিও দেখতেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ আর কি। তো সাথে থাকুন, কথা হবে। আসলে বাংলাদেশের যেসব হিলটেক এলাকা, সেই প্রত্যেকটা হিলটেকের মধ্যে আমার মনে হয় সবচেয়ে ফেভারিট জায়গা আমার বান্দরবন। এর আগেও আমি 2-3বার বান্দরবন গিয়েছি। প্রতিবারই বান্দরবনে গিয়ে ভালো কোনো স্মৃতি নিয়ে আসছি আর কি। আর বাংলাদেশের মধ্যে যদি কেউ আমাকে বলে যে সবচেয়ে সুন্দর জায়গা কোনটা, আমি চোখ বন্ধ করে বলবো বান্দরবনের কথা। আমি সাজেকও গিয়েছি, হয়তো বা সাজেকও ভালো লাগে, খুব সুন্দর জায়গা। তো আমার কাছে বান্দরবনটা আলাদাভাবে আমাকে আকর্ষণ করে, জানি না কেন, হয়তো বা সবাইকে এরকম আকর্ষণ করে কিনা জানি না, আমার কাছে ভালো লাগে আর কি। না হয় এই পর্যন্ত 3-4বার, আরও বেশি হবে, আমি বান্দরবন ট্যুর দিয়েছি। আসলে যত দেখি ততই ভালো লাগে, বিশেষ করে নীলাচল সন্ধ্যার পরের ওই মুহূর্তটা আসলে অনেক জোশ লাগে। আপনি যদি একান্তই কিছু সময় কাটান নীলাচলে সন্ধ্যার পর, আমি শিওর আপনার মন ভালো হয়ে যাবে। আর নীলগিরির কথা বাদই দিলাম, নীলগিরি মনে হয় তো যে বিশাল একটি সৌন্দর্য, আল্লাহর সৃষ্টির অপরূপ নিদর্শন মনে হয় বহন করতেছে। আপনি নীলগিরি যাবেন আর আল্লাহর নিদর্শন দেখবেন আর বলবেন সুবহানাল্লাহ। এই তো সেই আল্লাহ, যে আল্লাহ আসলে আমাদের জন্য এই পৃথিবীটাকে সুন্দর করে সৃষ্টি করে রেখেছে আপনার আর আমার চোখের উপভোগের জন্য, তাই না? আসলে সেই সৃষ্টিকর্তার সৃষ্টির প্রতি আসলে আমরা কতটুকু আজকে সহানুভূতিশীল। আজকে দেখেন পাহাড় কাটা হচ্ছে, গাছপালা কাটা হচ্ছে, দিন দিন বাংলাদেশের পরিস্থিতি কি ভয়াবহ দিকে যাচ্ছে। তারপর বায়ু দূষণ আছে, তারপর আপনার রাস্তাঘাটে যে আপনার সাউন্ড দূষণ, সেটা তো আছেই। তো সব মিলে আসলে বাংলাদেশটা ছোট থেকে যারা আমরা দেখতেছি সুন্দর ছিল, আসলে দিন দিন যত যাচ্ছে আধুনিকতার ভিড়ে আসলে বাংলার ঐতিহ্য মুখ হারিয়ে ফেললাম আর কি। ছোট থেকে আমরা যারা
90 দশকের, তারা কত না সুন্দর একটা বাংলাদেশ দেখছি। এখন আসলে আধুনিকতা পাচ্ছি, কিন্তু সুন্দর বাংলাদেশ আসলে পাচ্ছি না আর কি। হয়তো আমার সাথে যারা একমত করবেন তারা হয়তো বা আমার মানে বুঝতে পারবেন যে আসলে আমি কেন বললাম কথাটা। আর যাদের কাছে হয়তো বা মনে হবে যে আমি একটু বাড়িয়ে বলছি, তাদের কাছে তো একটু বাড়তি মনে হবে হয়তো বা, কারণ আধুনিকতা তাদের হয়তো বা দেখছে, তারা 90 দশকের যে সুন্দর বাংলাদেশ সেটা দেখে নেই হয়তো বা, যেখানে সবুজে ঘেরা ছিল গাছপালা, রাস্তাঘাট ছিল কোলাহল মুক্ত, বিকেলবেলা সবাই চলে যেত খেলার মাঠে, আমরাও চলে যেতাম খেলার মাঠে। পাশাপাশি যে দেখা গেছে বনভোজন বলেন, তারপর স্কুলে বাচ্চাদেরকে নিয়ে সুন্দর কিছু শেখানো হতো। এখন তো আসলে সব কিছুই আধুনিকতার ভিড়ে হারিয়ে গেল আর কি। দেখ, আসলে আমি অন্য টপিকে চলে গেছি, এটার জন্য আসলে দুঃখিত। তো এরপরে আসলে প্ল্যান আছে যে বাংলাদেশে অনেকগুলো জেলা, যেসব জেলাগুলো মোটামুটি ট্যুর করার মতো, সেগুলো আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখবো আর কি, ইচ্ছে আছে। তো সামনে রোজার ঈদ, তো রোজার ঈদে প্ল্যান আছে বের হওয়ার, কিন্তু জানি না বের হতে পারবো কি না। যদি নাও পারি সমস্যা নেই, কোরবানি ঈদ মিস করবো না, কোরবানি ঈদে কোথাও যাবই। আর আসলে চাঁদপুরে আমাদের পরিচিত কোনো রাইড গ্রুপ নাই যারা বিভিন্ন জেলায় গ্রুপ করে ট্যুর করে আসে। আসলে যদি থাকেও তাদের সাথে আমার হয়তোবা পরিচয় নেই, না হলে আসলে ভালো হতো আর কি। এক বলতে বলতে আসলে মোটামুটি কুমিল্লার কাছাকাছি চলে আসলাম আর কি। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আসলে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম, আসলে কি যাব কি যাব না। এত লম্বা ট্যুর, আর কখনো বাইক দিয়ে এত লম্বা ট্যুর দেওয়া হয় নাই, তো সেই হিসেবে আসলে একটু কনফিউশনও কাজ করতেছিল যাব কি যাব না। তো এই ভাবতে 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 আসলে দীর্ঘ সময় পার করে ফেলছি আর কি। তো যাই হোক, বের হইতে একটু দেরি হয়ে গেছে, সকাল 8টায় বের হয়েছি। সূর্য মোটামুটি মাথার উপরে, গরমের একটা তাপ অনুভব করতেছি। তো দেখি সামনে কুমিল্লাতে গিয়ে ব্রেকফাস্টটা সেরে নেব আর কি। ব্রেকফাস্টটা এখনও সারতে পারি নাই, কারণ ওই যে বললাম যে সকাল থেকে খুব কনফিউশনে ছিলাম যাব কি যাব না। এই চিন্তা করতে করতে আসলে ব্রেকফাস্টও করা হয়নি, আর যখন ডিসিশন নিয়ে নিলাম যে যাব, ততক্ষণে ব্রেকফাস্টের সময় চলে গেছে আর কি। এখানকার রাস্তাগুলো অনেক ভালো আসলে। কুমিল্লার আগে এইসব রাস্তাগুলো খুব ভাঙা ছিল আর কি। যারা চাঁদপুর থেকে মোটামুটি এই রোডে চলাফেরা করতেন তারা জানেন যে রাস্তাটা খুব ভাঙা ছিল, এখন অনেক সুন্দর হয়েছে। মোটামুটি গাড়ি 60-70-এ ইজিলি টানা যাচ্ছে আর কি। কীভাবে রাস্তা পার হচ্ছে, ডানেও তাকালো না, বামেও তাকালো না, সোজা রাস্তা পার হয়ে গেল। এইভাবে আসলে একটা অ্যাক্সিডেন্ট হলে সব দোষ হবে তখন বাইকারদের। আমার ভিডিওটা যাই ছিল, কিন্তু ভিডিওটাকে আসলে নষ্ট করে ফেলছি আমি আর কি। এটা কালার রেজুলেশন আরও ভালো ছিল, কোয়ালিটি অনেক ভালো ছিল, কিন্তু ওইটাকে কনভার্ট করে একটু ছোট করতে গিয়ে আসলে ভিডিওর কালারটা নষ্ট করে ফেলছি আর কি। না হলে এই ভিডিওগুলো আরও সুন্দর ছিল আর কি। এটা কনভার্ট করতে গিয়ে ভিডিওর রেজুলেশন নষ্ট হয়ে গেছে আর কি। তো আপনারা যারা চাঁদপুর থেকে দেখতেছেন তাদেরকে বলবো, আপনাদের যদি একটা বাইক থাকে তাহলে অবশ্যই আমার মতো মাঝে মাঝে ট্যুর দেবেন, ভালো লাগবে। আমি যদি একজন ব্যবসায়ী হয়ে অবসর সময়টুকু ট্যুরে কাটাতে পারি, তাহলে আপনি কেন পারবেন না? অবশ্যই পারবেন, শুধু মনটাকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আমি বাইক নিয়ে অনেক দূর ঘুরবো, তাহলে পারবেন। হ্যাঁ, কুমিল্লা উঠে গেলাম, এখন বিশ্ব রোড পার করে মোটামুটি একটা লম্বা ট্যুরের দিকে রওনা দিলাম, যে দেখি কতটুকু যেতে পারি আর কি। আশেপাশে কোনো হোটেল পাচ্ছি না, হোটেল যদি পাই তাহলে আগে খাওয়া দাওয়াটা সারবো, সেরে তারপর আবার বাইক টান দেবো আর কি। দেখেন, হাইওয়ে উঠা মানে হলে এইসব বড় গাড়ির রাজত্ব, তারা
একটা আরেকটাকে ওভারটেকও করবে না, আবার দুইটা পাশাপাশি একসাথে চালাবে। এই যে তারা রোডে আপনার রাস্তা দখল করে তারা এইভাবে গাড়ি চালায়, সেক্ষেত্রে আমাদের মতো ছোট গাড়ি যারা চালায়, বিশেষ করে মোটরসাইকেল, তাদের জীবনের ঝুঁকি অনেকটা বেড়ে যায় আর কি। তো এইসব ব্যাপারে আসলে আরেকটু সচেতনতা হওয়া দরকার ট্রাফিক বিভাগের এবং সড়ক বিভাগের। তবে হ্যাঁ, রাস্তা সেই রাস্তাতে গাড়ি যে চলতেছে বোঝাই যাচ্ছে না, এত স্মুথ গাড়ি চলতেছে, ভালো লাগতেছে, এখন আর ক্লান্তি লাগতেছে না। এতক্ষণ একটু ক্লান্তি ছিল। চাঁদপুর থেকে যখন গাড়ি টান দেই তখন রাস্তা যাই ছিল, সবচেয়ে বড় কথা হলো কিছুক্ষণ পর পর ব্রেক করতে হতো। আর আপনারা যারা বাইকার তারা জানেন, সবচেয়ে বেশি মোটরসাইকেল চালানোর সময় সবচেয়ে বেশি হ্যাসেল পোহাতে হয় যদি আপনার বাইকটা নির্দ্বিধায় চালাতে না পারেন। মাঝে মধ্যে সামনে গাড়ি পড়বে, ব্রেক করবেন, রিক্সা পড়বে, তো এতে কিন্তু আপনার মোটরসাইকেল চালানো আপনার বিঘ্ন ঘটবে, এটাই স্বাভাবিক। তো সেটা এখানে হচ্ছে না। আশা করি কুমিল্লা পার হয়ে এখন যখন চট্টগ্রামের উদ্দেশ্যে আসছি, পথে আর কোনো সমস্যা হবে না। দোয়া করবেন আমাদের জন্য আর কি। কি জহির ভাই, চুপচাপ বসে রয়েছেন, কোনো কথা বলেন না? হ্যাঁ, ব্রেকফাস্ট সারলাম, একটা হোটেলে ঢুকলাম, ব্রেকফাস্ট সারলাম। আসলে ফুটেজটা নিতে খেয়াল ছিল না, যাই হোক ব্যাটারির চার্জও কম ছিল, এই জন্য ফুটেজটা নিতে খেয়াল ছিল না আর কি। তো এখন ব্রেকফাস্ট করলাম, এখন ব্রেকফাস্ট করে একটানা দেখি চট্টগ্রাম পর্যন্ত পৌঁছার পরে তারপর বান্দরবনের উদ্দেশ্যে আবার রওনা দেবো আর কি ইনশাল্লাহ। পথে আর আপাতত ডিস্ট্রিবিউট করতেছে না। মোটামুটি রাস্তা ফাঁকা, বড় বড় গাড়ি চাপ তেমন একটা নেই, গাড়ি চলতেছে নির্দ্বিধায়, পথে কোনো বাধা নেই। আর বাইকারও তেমন দেখা যাচ্ছে না আর কি, বুঝলাম না বাইকাররা সব কি ঘুমাচ্ছে নাকি। অবশ্য এখন যেই সময় আমি বাইকটা নিয়ে বের হয়েছি সেই সময়টা এখনও পুরোপুরি শীতও না, পুরোপুরি গরমও না। এখন মোটামুটি শীত চলে গরমের কাছাকাছি চলে আসতেছে, এখন গরম সামনে। তো এখন আসলে পুরোপুরি শীতের মধ্যে যেমন জানুয়ারিতে মোটামুটি ডিসেম্বর জানুয়ারিতে মোটামুটি মানুষ যতটুকু ট্যুর দেওয়া দিয়ে ফেলছে, হয়তোবা এখন আর দিবে না আর কি। এই জন্যই হয়তোবা রাস্তাঘাটে তেমন কোনো গাড়ি দেখা যাচ্ছে না, বাইকার দেখা যাচ্ছে না। কিন্তু একটা জিনিস অবাক লাগতেছে, বড় গাড়িগুলোও দেখতেছি না। ট্যুরিস্ট কম যাচ্ছে নাকি জানি না। আগে দেখতাম তো এই রাস্তায় উঠলে যে গ্রিন লাইন, হানি, এগুলির রাস্তা কাঁপে চলতেছে। স্লিপার গাড়িগুলো এতই রিসেন্টলি দেখা গেছে, প্রচুর স্লিপার দেখা যায় এই রোডে। তো আজকে আসলে এই যে এতক্ষণ গাড়ি চালালাম, তেমন একটা গাড়ি চোখে পড়তেছে না আর কি, বুঝতেছে না, মনে হয় কি অবরোধ চলতেছে নাকি। জহির ভাই অনেক ক্লান্ত হয়ে গেছে, বেচারা পিছনে বসে থেকে থেকে আর ভালো লাগতেছে না। উনি আসলে এত লম্বা সময় পিছনে বসে থাকার অভিজ্ঞতা নাই, এই জন্য উনি আসলে কষ্ট পাচ্ছে আর কি। বুঝতেছি, তো কিচ্ছু করার নাই, বের হয়ে গেছি যখন, পৌঁছার আগ পর্যন্ত কষ্ট তো একটু করতেই হবে। দেখি সামনে আবার একটু থামাবো, থামিয়ে হালকা পাতলা কিছু খাবো, খাওয়ার পরে আবার বাইক নিয়ে টান দেবো আর কি। যাক, মোটামুটি অনেক দূর পার হলাম কোনো ঝামেলা ছাড়া। রাস্তা ফাঁকা থাকার কারণে গাড়ি খুব দ্রুত আগাচ্ছে আর কি। তারপর মনে হয় না যে 7-8 ঘন্টার আগে যেতে পারবো আর কি। 8টায় রওনা দিছে, এখন প্রায় 3টা প্লাস, তার মানে আরও অনেক সময় লাগবে আর কি।
রাস্তা জাম থাকলে আরও বেশি সময় লাগতো, ভাগ্য ভালো রাস্তা তেমন কোনো জাম নাই, তো যেই কারণে আসলে গাড়ি চালাইতেও ভালো লাগতেছে আর কি। ও মোটামুটি যদি আরও 2-4 জন রাইডার থাকতো পাশে তাহলে আর একটু ভালো লাগতো আর কি। একা একা রাইড করতেছি, কোনো সাথে কোনো অন্য কোনো গাড়ি নেই, রাইডার নেই, তো আসলে একটু আনকমফোর্টেবল লাগতেছে, তো কিচ্ছু করার নাই, এইভাবেই যেতে হবে আর কি। এর মধ্যে আরেকটা সমস্যা হয়েছে, আমার গাড়ি নতুন গাড়ি তো এখনও 2000 কিলো পার হয় নাই, তো 2000 কিলোর আগ পর্যন্ত ইয়ামা অফিসিয়ালি এটা বলা আছে যে 2000 কিলো এবং 4টা মোবিল, এই 2টা জিনিস মেনটেনেন্স করার পর গিয়ে আমি বাইক 70-80-তে টানতে পারবো, তার আগে আমি কোনোভাবে আমার গাড়ি 70-80-তে টানতে পারবো না। তো এই জন্য আসলে আমার 2000 কিলো বাকি আছে অল্প কিছু, তো এটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি বাইক জোরে টানতেও পারতেছি না, এই জন্য আসলে আর একটু সময় বেশি লাগতেছে। আরপিএম বলা হয়েছে আরপিএম 50-এর মধ্যে রাখার জন্য, 50 থেকে 55-এর মধ্যে রাখার জন্য, তো এখন 60-70-80-তে টানলে তো আরপিএম 70-এ চলে যাবে, তো ওটা তো নিষেধ, এই জন্য আসলে বাইকটা জোরেও টানতে পারতেছি না। যাই হোক, যা টানতেছি খারাপ না, কোনো ঝুঁকি নিচ্ছি না, কোনো হুড়োহুড়ি নেই, ফাড়াফাড়ি নেই, আপন মনে চলতেছি। আমার মনে হয় যে আমরা সীতাকুণ্ডর খুব কাছাকাছি চলে এসেছি, সীতাকুণ্ড আর বেশি দূরে নেই। তো এই সীতাকুণ্ডর আশেপাশে আসলে একটা কথা মনে পড়ে, সাজেকের রাস্তাটার দিকে তাকালে মনে হয় যে ভালোই লাগে, যে এখানে অনেক বাইকার এখান দিয়ে সাজেক যায়, খুব অ্যাডভেঞ্চার একটা ট্যুর এটা, যে বিশেষ করে লাস্ট 5 কিলো বাইক এমনভাবে উঠাতে হয় সাজেকের পাহাড়ে। যারা নীলাচল গিয়েছেন, নীলাচলের লাস্ট রাস্তাটা যখন পাহাড়ে টিলার দিকে ওঠার জন্য একে মোটামুটি খারাপভাবে উঠতে হয়, ঠিক সেই রকম প্রায় 5 কিলো চালাতে হয়। ওই সময়টা সবচেয়ে বেশি ঝুঁকি থাকে বাইকের জন্য, সব গাড়ির জন্য আর কি। তো আসলে এখনও যাব না, মোটামুটি কিছু সময় যাক, বাইকটা আর একটু পুরনো হোক, তারপর সাজেক একটা ট্যুর দেব, কারণ বাইক নিয়ে সাজেক যাব না তা কিভাবে হয়। এখানে আবার দেখা যাচ্ছে একটু জ্যাম, কারণ রাস্তাঘাটে প্রচুর সিএনজি, যে সিএনজিগুলো ওভারটেক করে আমাকে আগে যেতে হচ্ছে আর কি। এখন আমরা বান্দরবনের পথে আছি, বেশি দূরে নেই বান্দরবন, হয়তোবা বেশি সময় লাগবে না আশা করি, মোটামুটি রাস্তাও ভালো আছে। পথে গাড়িটা রেখে আসলে কিছু স্পট আপনাদের দেখালে ভিডিওটা আরও একটু সুন্দর হতো, কিন্তু আসলে আমি নতুন কন্টেন্ট ক্রিয়েট করলাম, তো এই জন্য একটু ভুলভ্রান্তি হতে পারে, এই জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কি। তা রাস্তা খারাপ না, আজ থেকে অনেক বছর আগে এসে গেলাম, তখন রাস্তা এত সুন্দর ছিল না। আমার যতটুকু মনে হয় যে রাস্তাতে ইটের স্লোপিং ছিল, এখন তো মোটামুটি পিচ ঢালাই হয়ে গেছে, তখন পিচ ঢালাই ছিল না। আসলে সে বান্দরবন যে আসছি, আশেপাশের দিকে তাকালে বুঝতে পারবেন পরিবেশটা মনে হয় আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে, সব গাছপালা চারিদিক থেকে মনে হয় ঘিরে ধরতেছে, পাহাড় মাঝে মধ্যে উঁকি দিচ্ছে, এরকম মনে হচ্ছে আর কি। সামনে হয়তো আরও সুন্দর ভিউ পাওয়া যাবে আর কি, সাথে থাকেন, দেখতে পাবেন।
আসলে সেই লেভেলের একটা অনুভূতি এখানে আসলে হয় আর কি। ফাইনালি ডান, ফাইনালি পেরেছি, ফাইনালি পৌঁছতে পেরেলাম। একটা লম্বা ট্যুর দিয়ে ফাইনালি আমরা এখন বান্দরবনের খুবই কাছে। ওয়াও, আপনারা এই ক্যামেরা থেকে কতটুকু বুঝতেছেন জানি না, কিন্তু আমি বাইক চালিয়ে কিন্তু অনেক মজা পাচ্ছি। মনে হয় যে এই পথ যেন শেষ না হয়, আরও কিছুক্ষণ যেন আরও এইভাবে যেন গাড়ি চালাইতে পারি। এই যে পাশাপাশি যেই আপনার মেঘালয়টা মনে হয় আশেপাশেই হবে আমার যতটুকু মনে হয়, মানে মেঘালয় না, সরি মেঘলাটা আশেপাশেই হবে হয়তোবা। ফেলে আসলাম কিনা জানি না, তবে এই পথে তো মেঘলাটা পড়ার কথা। ফাইনালি আমরা আমাদের গন্তব্য হোটেলে এসে পৌঁছলাম। এই হোটেলে আমরা থাকতেছি। এই হোটেলটা আসলে অনেক খোঁজাখুঁজি পরে পাওয়া গেল আর কি। মোটামুটি তাদের ডিসিপ্লিনও ভালো এবং তাদের সাথে কথা বলে ভালো লাগলো আর কি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।